বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ভোর 6টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ। 7 দিনের দলীয় শোক, রাষ্ট্রীয় সম্মানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে উপদেষ্টা পরিষদের বৈঠক। আর অ্যাজ এ ডেট, সো এখানে কোনো কনফিউশন নেই। আমাদের জাতীয় অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই শোক, এই ক্ষতি এটা অস্বাভাবিক, অপূরণীয়। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ দেখছিলেন চলে গেলেন বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ভোর 6টায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আরও জানব সহকর্মীদের কাছ থেকে সেসবের খবরাখবর। তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার খবর দিনের শুরুতেই আমাদের কাছে পৌঁছায়। প্রথমে বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই মৃত্যুর খবরটি দেয়। এরপর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড প্রধান ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই মৃত্যুর খবর নিশ্চিত করেন, সেসব তিনি জানান। এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। 7 দিনের শোক কর্মসূচি তারা পালন করবেন। দেশের নানা প্রান্তে সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শোক বই খোলা হয়েছে, যেখানে সব দল মত নির্বিশেষে প্রত্যেকেই শোক প্রকাশ করতে পারবেন। আমরা এভারকেয়ার হাসপাতালে দলের নেতাকর্মীদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এখন পর্দায় যাকে দেখতে পাচ্ছি নীলুফার চৌধুরী মনি, তিনি সাবেক সংসদ সদস্য। আমরা একটু সেই নেতাকর্মীদের বক্তব্য শুনে আসতে চাই। আসলে আবেগাপ্লুত বিএনপি নেতাকর্মীরা তাদের বক্তব্যে, তাদের অংশগ্রহণের মধ্যে শোনার পরে মনে হয় না ওই দিন যতটা কষ্ট হয় তার চেয়ে আমার দিন যত যায় ততটা মানুষ যতটা সময়। আমরা এই মুহূর্তে ওনার এই যাওয়াটাকে আমরা হয়তো ওইভাবে বুঝবো না, ওইভাবে না বুঝে আমরা আমাদের নির্বাচনটাকে সামনে, উনি যে কথাগুলো আমাদের জন্য বলে গেছেন, উনি গণতন্ত্রের জন্য যে ত্যাগটা করেছেন সেই ত্যাগটাকেই আমরা মনে রাখবো। সামনে ওনার সমস্ত কিছু নিয়ে ওনার সুযোগ্য সন্তান এসেছেন, নিশ্চয়ই উনি ওইভাবে দেশকে পরিচালনা করবেন, ওর দলকে পরিচালনা করবেন। এবং আমাদের মনে হয় যে আল্লাহ আমাদের সবাইকে তো চলে যেতে হবে, আমি যাব, আপনি যাবেন, উনি চলে গিয়েছেন। তারপরেও কথা থেকে মানুষটা এই যে অপূরণীয় ক্ষতি বাংলাদেশের আজকে, এই অপূরণীয় ক্ষতিটা আসলে কোনো কিছুতেই শুধরানো যায় না। আজকে উনি আমাদের মাঝে নাই। আমরা এইটুকু বলতে পারি, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা আসলে ওনার সাথে অনেকগুলো দিন আমরা আসলে এটা ভুলতে পারছি না যে আমরা কিভাবে সামনের দিনগুলো চলবো। তারপরেও আমরা মনে করি যে কোনো কিছুর জন্য থেমে থাকে না, হয়তো বা থেমে থাকবেও না। কিন্তু ভালো এবং মন্দটা আজকের এই অস্থির রাজনীতিতে ওনাকে ভীষণ প্রয়োজন ছিল। ওনার এই প্রয়োজনটা হয়তো আল্লাহ ভালো মনে করেছেন, এটাই হতে পারে। তবে এই গণতন্ত্রটা চলমান করার জন্য ওনার কোনো বিকল্প হয় না। সারাটা জীবন একজন গৃহবধূ থেকে সারাটা জীবন দেশবাসীর জন্য দিয়ে প্রমাণ করে গেছেন যে মানুষ চাইলে কি না পারে, অনেক কিছু পারে। ধন্যবাদ। একটু জানিয়ে রাখি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সকাল 10:30টায় উপদেষ্টা পরিষদের যে বৈঠকটি হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনও বটে সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উপস্থিত থাকার জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা এর আগে কথা বলেছেন, টেলিফোনে শোক তো প্রকাশই করেছেন। তারও আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে ভীষণ সংকটে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখনও প্রধান উপদেষ্টা, 3 বাহিনী প্রধান সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ তারা এসেছিলেন দেখতে।
আজকের কথা বলতে হয় যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যে উপদেষ্টা পরিষদের বৈঠক হবে সেই বৈঠকের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কি করে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া যায় কিংবা কি কি কর্মসূচি গ্রহণ করা যায় কিংবা কিভাবে কি প্রক্রিয়ায় কোন কোন বিষয়গুলো সম্পন্ন হবে সেসব নির্ধারিত হবে এবং সেই বৈঠকে থাকার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানানো হয়েছে। তিনি ইতিমধ্যেই এভার কেয়ার হাসপাতাল থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর পাশাপাশি বেলা 12:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির একটি বৈঠকও অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকে দল চূড়ান্তভাবে অনেক কিছু নির্ধারণ করবে। কেননা আপনারা শুনছিলেন এর আগেই একজন সাধারণ কর্মী তার দাবি যেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কিংবা সমাধির পাশেই সমাধিস্থ করা হয়। এরকম অনেক অনেক দাবি বা অনেক অনেক আলোচনা হয়তো বা শেষ পর্যন্ত সেখানেই সেটি সম্পন্ন হতে পারে, কিন্তু সেটি প্রক্রিয়া কিংবা কোথায় কিভাবে কি করা যায় সেই সব সিদ্ধান্তগুলো আসলে গ্রহণ করা। কেননা বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া এখন কেবলমাত্র দলের একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি তার ঊর্ধ্বে উঠেছেন। তিনি এখন গোটা জাতির অভিভাবক হয়েছেন 5 আগস্ট পরবর্তী অভ্যুত্থান পরবর্তী সময়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইতিমধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। এরকম যেটি বলছিলাম বারবার যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকেননি, তিনি দেশ ছাড়িয়ে গোটা বিশ্বে তার নিজস্ব একটি অবস্থান, দৃঢ় অবস্থান তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ফোর্বস ম্যাগাজিনে তার ছবিসহ বিশ্বের প্রভাবশালী নারীর তালিকায় নাম আসা সেই সময়ে সেটি আজকালকার ঘটনা নয়, সেটি আরও আগের ঘটনা। সেই সময়ে সেই ধরনের দৃঢ় ব্যক্তিত্ব হওয়া কিংবা জাতিসংঘে কোনো একটি পরিষদে তিনি সভাপতিত্ব করা বা চেয়ারপারসন হয়ে ভূমিকা রাখা কোনো একটি সেশনে, এটি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে যেমন বিরল, একজন নারী নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সেটিও একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বটে। আর তাই বেগম খালেদা জিয়া যখন ভীষণ অসুস্থ তখন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে কাতারের আমির পাঠান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। বারবার আমরা খালেদা জিয়ার মৃত্যুর খবর নিয়ে তার চিকিৎসক, দলের মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন আমরা একটু সেসব আরও একবার শুনে আসতে চাই। উনি আপনাদের শুনেছেন নভেম্বর মাসের 23 তারিখে 8:35 আমাদের এখানে অসুস্থ জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন। ওনার আপনারা জানেন উনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। আমরা গত 1 মাস 10 দিন ওনার চিকিৎসা সুস্থতার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে আমরা মেডিকেল বোর্ড প্রতিদিনই করেছি এবং ওনার আপডেটও আমরা জানিয়েছি। শেষ পর্যন্ত ওনাকে আমরা মেক করতে পারিনি। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অসহায়, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, এই পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। এই রাজতন্ত্র যেভাবে আপনারা চালাচ্ছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে যেমন ল্যাম্প উইথ লেডি বলা হয়, ঠিক তাই ল্যাম্প উইথ লেডি এই বাংলাদেশে, যিনি গণতন্ত্রের প্রশ্নে, দেশ জনগণের প্রশ্নে, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, আলোকবর্তিকা, বাতিঘর, পথ দেখিয়েছেন, নিজেকে উৎসর্গ করেছেন, বিসর্জন দিয়েছেন নিজের সুখ, নিজের ব্যক্তিগত যাপিত জীবনের সচ্ছলতা কিংবা আনন্দ, বিলাসিতা, সব কিছু। বারবার নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি, আপোষ করেননি। বারবার তিনি সংযমের কথা বলেছেন, সম্ভাবনার কথা বলেছেন, সেই মাটি আর মানুষের কথা বলেছেন
তাদেরকে তাদের মত প্রকাশ করার সুযোগ দিতে হবে। বলেছেন তাদেরকে তাদের উন্নত জীবনের সুযোগ করে দিতে হবে। মানুষের কথাই বলেছেন। আর মানুষের কথা বলা সেই মহামানুষটি আজ চলে গেলেন। সহকর্মী আকলাকুর সাফার কাছে যেতে চাই। এভারকেয়ার হাসপাতালের সামনেই আছেন তিনি, যেখানে ভিড় জমছে, নেতাকর্মীদের, শোকাতুর মানুষের ভিড়। সাফা, শোকাতুর মানুষজনকেই আসলে দেখাতে চাই। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, তিনি বেরিয়ে গেলেন। সম্ভবত আপনি হয়তো বলতে পারবেন যে সম্ভবত স্থায়ী কমিটির যে বৈঠকটি আছে, যে বৈঠকে পরবর্তী যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো হতে পারবো, সেই জন্যই হয়তোবা তিনি সেদিকটাতে গিয়েছেন। দলীয় নেতাকর্মীদের যে ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং সবাই যে অশ্রুসিক্ত নয়নে, প্রত্যেকেই কিন্তু তাদের যে কষ্ট, আজকের দিনের যে কষ্ট, তারা ভাবতে পারেননি আসলে যে তাদের নেত্রী চলে যাবেন। দুইবার জেল কেটেছে, আপনার কি মনে আছে? খালেদা জিয়ার সাথে কোন স্মৃতি রয়েছে? খালেদা জিয়ার সাথে আমি জেল কেটেছি, আমি খালেদা জিয়ার সাথে জেল কেটেছি 4 মাস 20 দিন। আমাকে অনেক চেষ্টা করেছে, অনেক কথা। আমি এই যে আমার এই 28 তারিখে আমার এই হাত শেষ, আমার এবং আমার আমি কি বলবো, রাতের কয়টা পর্যন্ত, রাতের 2টা 2:30 পর্যন্ত সে গুলশান অফিসে ছিল। আমরা ওইখানে পাহারা দিতাম, কি সুন্দর উনি সিঁড়ি দিয়ে নেমে আসছে, কিন্তু কিভাবে পরিত্যক্ত। ওনাকে একাই উনি আসামি ছিল, উনি একাই আসামি ছিল, ওনাকে নিয়ে আসামি বানাইছে। ওখানে কেউ ছিল না নজিমুদ্দিন রোডে। এই শেখ হাসিনা, তুমি আল্লাহর দরবার থেকে তুমি সাইন দিয়ে আসো নাই যে তুমি মরবা না, তুমিও মরবা, তোমার মৃত্যু হবে আরো কঠিন, তোমার মৃত্যু হবে কঠিন মৃত্যু, তোমার কঠিন মৃত্যু হবে। আজকে আমি জানি না ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কলিজার ভিতরে কেমন লাগতেছে। আল্লাহ তুমি ওরা ধৈর্য দাও, আল্লাহ ওনারা ধৈর্য দাও। ডাক্তার আমাদের বিচার অতি তাড়াতাড়ি দ্রুত যেন এই স্বৈরাচার শেখ হাসিনাকে এনে আমাদের 18 কোটি সন্তানের সামনে চলে যাওয়াটা কতটা অভিভাবক শূন্য করেছে? খালি হয়ে গেছে। আর শুধু এই আহাজারি আসলে সর্বস্তরের দলের নেতাকর্মীদের। যদি বিএনপি একটা পরিবার হয়, সেই পরিবারের মা, সেই পরিবারের গৃহকর্ত্রী তিনি নেই হলেন, তিনি চলে গেলেন। যেই কর্মী মাত্রই তার আহাজারি প্রকাশ করছিল, শোক প্রকাশ করছিল, তিনি যেমনটি বলছিলেন যে কেবলমাত্র তারেক রহমানই এতিম হলেন না, তিনিও এতিম হলেন। দলটাকে একটা পরিবার করে দেখা, কিংবা দলের ঊর্ধ্বে উঠে গোটা দেশটাকে পরিবার করে দেখা, খালেদা জিয়া সে কথাই বলতেন। খালেদা জিয়া সেই চিন্তাটাকেই ধারণ করতেন যে গোটা দেশই একটা পরিবার, সেই পরিবারের সদস্যরা যেন ভালো থাকে, সেই পরিবারের সদস্যরা যেন সমান সুযোগ পায়, সেই পরিবারের সদস্যরা যেন সম অধিকারের কথা বলতে পারে, অধিকার যেন নিশ্চিত হয়। কিন্তু এই খালেদা জিয়া ঘর ছাড়া হতে হয়েছিল। সেনানিবাসের সেই মইনুল রোডের স্বামীর সন্তানদের স্মৃতি বিজড়িত সেই ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন। 2009 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ছবি এখন আপনারা দেখছেন পর্দায়, সেই ঘরটিকে ছেড়ে তাকেও এক অন্যরকম জীবনযাপন করতে হয়েছিল। তিনি সেদিন কেঁদেছিলেন, ক্ষুব্ধ হয়েছিলেন। তাকে কোনো সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে বের হওয়ার। আর এখন যে ছবিটা দেখছেন সেটি 2014 সালের, যখন দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ জুড়ে রোড মার্চ শেষে ঢাকায় মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিলেন।
তখনকার। মার্চ ফর ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের জন্য সেই যাত্রায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের সেই ভাড়া বাসা ফিরোজায় অবরুদ্ধ অবস্থায় বালুর ট্রাক দিয়ে তার পথ চলা রুদ্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু কোনো সহিংসতায় তিনি আস্থা রাখেননি। তিনি আস্থা রেখেছেন গণতান্ত্রিক আন্দোলনে, সংগ্রামে। তিনি নেতাকর্মীদের কিংবা তার রাজনৈতিক দর্শনে, পথ চলায়, যে কোনো দাবি আদায়ের ক্ষেত্রে গণতান্ত্রিক কর্মসূচিতেই আস্থা রেখেছিলেন, প্রতিবাদী কণ্ঠস্বরে আস্থা রেখেছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই 2014-তে তার বাসায় যেমন অবরুদ্ধ অবস্থায় ছিলেন, ঠিক তেমনি 2015-তে নিজ কার্যালয়ে 93 দিন অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তার সেসব গল্প, যাত্রা, সংগ্রাম, সেসবের ইতিহাস আমরা আরও খানিকটা জানব। কিন্তু তার আগে যেতে চাই একটু বগুড়ায়। আমাদের সহকর্মী মেহরুল সুজন সেখানে আছেন। বগুড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়ি। বগুড়া থেকেই তিনি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন, মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন, কিন্তু চলে গেলেন। মেহরুল সুজন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বগুড়াবাসীর শোক, কষ্ট, আবেগ, অনুভূতি, সেসবের কথাই শুনতে চাই, জানতে চাই, দেখতে চাই। রবিন, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই বগুড়ার পুত্রবধূ হিসেবেই সারা বাংলাদেশে সবচেয়ে বেশি পরিচিত, সেই 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর বগুড়ায় পৌঁছার পর থেকেই কিন্তু শুধুমাত্র বিএনপির নেতাকর্মী না, স্থানীয় মানুষ যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের ভেতরেও কিন্তু শোকের আবহ তৈরি হয়ে গেছে। আমরা এই মুহূর্তে রবিন রয়েছি বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে, এবং আমি সকাল থেকেই এখানে লক্ষ্য করছিলাম যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পরপরই কিন্তু এখানে স্থানীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। এরই মধ্যেই শোকের যে কালো পতাকা, সেটি কিন্তু দলীয় কার্যালয়ের সামনে উত্তোলন করা হয়েছে, এবং নেতাকর্মীরা আসলে বলতে গেলে রবিন সবাই বাকরুদ্ধ। কারণ বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন, বিশেষ করে নির্বাচনী যে যাত্রা, সেটি কিন্তু তিনি শুরু করেছিলেন তার শ্বশুরবাড়ি এই বগুড়া থেকেই। 1991 সালে বগুড়া 7 গাবতলীর যে আসনটি, সেখান থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেন, এবং প্রথমবারেই তিনি বিপুল ভোটে কিন্তু বিজয়ী হন। এরপর থেকেই অর্থাৎ 96-এর নির্বাচন থেকেই বেগম খালেদা জিয়া কিন্তু বগুড়া 6 এবং বগুড়া 7 দুটি আসন থেকেই বরাবরই নির্বাচন করতেন, এবং তার এই নির্বাচনের জীবনের ইতিহাসে কিন্তু রবিন, আমরা বগুড়ায় কখনো তার এই নির্বাচনের যে ইতিহাস, সেই ইতিহাসে আমরা কখনো কিন্তু কোনো পরাজয় দেখিনি। একজন অপরাজেয় নেতা, যিনি বগুড়া থেকে বারবার নির্বাচিত হয়েছেন, এবং বগুড়ার মানুষ কিন্তু সারা বাংলাদেশে ভেতরে সবসময় তাকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আজকে সেই নেত্রীর মৃত্যুর খবরে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে, এবং আমরা সকাল থেকে এসে দেখতে পাচ্ছিলাম যে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন, তারা এই তীব্র শীতের মধ্যেও কিন্তু বেগম জিয়ার মৃত্যুর খবরে তারা সবাই ছুটে এসেছেন দলীয় কার্যালয়ে, এবং তারা বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এবং অনেকেরই কিন্তু বগুড়া জেলা বিএনপি যারা নেতা রয়েছেন রবিন, তাদের অনেকেই কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে তাদের রাজনৈতিক বহু স্মৃতি রয়েছে। কারণ 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হালই ধরেননি, তিনি কিন্তু পরবর্তীতে তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে রবিন বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন। এবং বেগম খালেদা জিয়ার যে লড়াই সংগ্রাম, সেটি কিন্তু বারবারই বগুড়ার মানুষকে, বগুড়ার যারা নেতাকর্মী রয়েছেন, এই অঞ্চলে যারা মানুষ রয়েছেন, তাদেরকে কিন্তু অনুপ্রাণিত করেছেন। তারাই আজকে তাদের শোক প্রকাশের আসলে ভাষা কিন্তু নেই রবিন, কারণ যেই নেত্রীর জন্য তারা বছরের পর বছর এই অঞ্চলে রাজনীতি করেছেন, তাকে বারবার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, এবং বগুড়ার যারা মানুষ বা বগুড়ার যারা নেতাকর্মী রবিন, তারা কিন্তু বারবারই বলতেন যে আমাদের নেত্রী বগুড়া থেকে নির্বাচিত হয়ে তিনি 3 বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এই গর্বের জায়গাটি কিন্তু বগুড়ার নেতাকর্মী যারা, বগুড়ার যারা মানুষ, তাদের কিন্তু সবসময়ই ছিল। আমরা জেলা বিএনপির যারা নেতা রয়েছেন, শীর্ষ নেতা, তাদের সাথে কিন্তু কথা বলছিলাম, এবং তিনি তারা যেটি বলছিলেন শীর্ষ নেতা
নেতারা যে তারা আসলে দলীয় যে সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলোর দিকে এখন তাকিয়ে রয়েছেন। বেগম খালেদা জিয়ার দাফন জানাজা সম্পর্কিত যে পরবর্তী নির্দেশনাগুলো দল থেকে আসবে সেগুলো আসলে তারা পর্যবেক্ষণ করার জন্য বসে রয়েছেন। এবং আসলে রবিন, আমি অনেকক্ষণ ধরেই জেলা বিএনপির এই কার্যালয়ে এসেছি এবং এখানে বিশেষ করে নেতাকর্মী যারা রয়েছেন কেউ আসলে চোখের পানি ধরে রাখতে পারছেন না। কারণ 1991 সালে যখন বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বগুড়ায় আসেন নির্বাচনের জন্য, তখন থেকেই কিন্তু তিনি এই অঞ্চলের মানুষের সাথে নেতাকর্মীদের সঙ্গে মিশেছেন এবং তিনি এমন সাধারণভাবে জীবনযাপন করতেন নেতাকর্মীদের সাথে। অনেক নেতাকর্মীদেরই কিন্তু একদম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা শহর প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীদের কিন্তু তার সঙ্গে একটা আত্মিক সম্পর্কের জায়গা ছিল। এবং নির্বাচনের সময় বিশেষ করে তিনি বরাবরই বগুড়ায় আসতেন, নির্বাচনী জনসভাগুলো প্রচারণাগুলোয় থাকতেন এবং এই সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে যারা থাকতেন তারা কিন্তু আজকে বেশ স্মৃতিকাতর হয়ে পড়ছেন। বিশেষ করে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে যারা সবসময় বেগম খালেদা জিয়ার পাশে পাশে থেকেছেন, তার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যারা ভোট প্রার্থনা করেছেন, তাকে বারবার যারা বিজয়ী করে সংসদে পাঠিয়েছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার মতো করে যারা তাকে পাঠিয়েছেন, সেই মানুষগুলো কিন্তু আজকে কিন্তু একদম শোকের এক গভীর শোকের মধ্যে তারা পড়ে গেছেন। এবং তারা দীর্ঘদিন ধরেই কিন্তু রবিন, এর আগেও আমরা খেয়াল করছিলাম যে নভেম্বরের শেষ নাগাদ যখন বিশেষ করে বেগম খালেদা জি অসুস্থ হয়ে পড়েন, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে আমাদের যেমন নিজেদের আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী একেবারেই নিকটাত্মীয় কেউ অসুস্থ হয়ে পড়লে যেভাবে আমরা দোয়া প্রার্থনা করি তার জন্য, আমরা দেখেছি গত নভেম্বরের শেষ নাগাদ থেকে বগুড়ার মানুষ কিন্তু শুধুমাত্র দলীয় নেতাকর্মীরা নয়, যারা স্থানীয় মানুষ রয়েছেন বগুড়ার, তারাও কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য বিভিন্ন ধর্মের যে রীতি রয়েছে সেই রীতিতে তারা তার সুস্থতার জন্য তারা কিন্তু দোয়া করেছেন। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা গতকালকেও দেখেছি জেলা বিএনপির নেতারা, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, তার নেতৃত্বে কিন্তু বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতার জন্য বগুড়ার 7 আসন অর্থাৎ শাহজাহানপুর গাবতলী মিলিয়ে যে আসন, সেই আসনে কিন্তু তার প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য তারা গতকালকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং বিএনপি নেতারা কালকেও কিন্তু বেশ আবেগতাড়িত হয়ে বলছিলেন যে তারা সৃষ্টিকর্তার কাছে কায়মনে প্রার্থনা করছেন যেন দীর্ঘ লড়াই সংগ্রামের পরে যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও বগুড়া থেকে প্রার্থী হয়েছেন। এই জায়গা থেকে তারা বারবার প্রার্থনা করছিলেন যেন তিনি নির্বাচনের আগে অনেকটা সুস্থ হয়ে উঠে আবারও নির্বাচনের মাঠে আসতে পারেন। এই প্রত্যাশা কিন্তু গতকালকেও নেতাকর্মীরা করেছেন এবং তারা বলছিলেন যে তাদের নেত্রীর সুস্থতা কামনার জন্য তারা দীর্ঘদিন ধরে যেভাবে দোয়া প্রার্থনা করছেন, ঠিক একইভাবে আগামী সংসদ নির্বাচনে তাকে আগের চেয়েও রেকর্ড পরিমাণ ভোটে বিজয়ী করার যে প্রত্যয়, সেটি কিন্তু আমরা গতকালকেও আসলে রবিন এই এলাকার যারা নেতাকর্মী রয়েছেন তাদের মাঝে দেখেছি। কিন্তু আজকে সকাল 6টায় সেই বিষাদময় খবরের পরে আসলে নেতাকর্মীদের যে প্রত্যাশা বেগম খালেদা জিয়াকে আরো একটিবার বগুড়া থেকে নির্বাচিত করার, সেই প্রত্যাশাটা কিন্তু পূরণ হলো না এই অঞ্চলের নেতাকর্মীদের। এবং তারা কিন্তু আজকে আমরা এখানে এসে দেখছিলাম তারা যেমন চোখের পানি সম্বরণ করতে পারছিলেন না, ঠিক পাশাপাশি তাদের ভিতরে এক ধরনের আফসোসও কাজ করছিল, যিনি বিশেষ করে 2009 সালের পর থেকে বিগত স্বৈরাচার সরকারের যে জুলুম নির্যাতন নিপীড়ন, বারবার তাকে গৃহবন্দী করে রাখা কিংবা শেষ পর্যন্ত কারাবন্দী করে রাখা, এইরকম নির্যাতনের মুখেও যিনি আপোষ করেননি, যিনি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রীকে তারা প্রত্যাশা করেছিলেন এই অঞ্চলের মানুষ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা তাকে বিজয়ী করতে আনতে পারবেন। এতদিন পর নির্বাচনের, সুষ্ঠু নির্বাচনের বা গণতান্ত্রিক
অভিযাত্রার যে পথ উন্মোচিত হলো, সেই পথে প্রিয় নেত্রীকে তারা পাবেন এমন প্রত্যাশায় কিন্তু বগুড়ার মানুষজনের ছিল। কিন্তু আজকে রবিন সকালের যে বিষাদময় খবর, বেগম খালেদা জিয়া আসলে সকল কিছুর ঊর্ধ্বে চলে গেছেন, তিনি সবাইকে ছেড়ে চলে গেছেন। এই বিষয়টি আসলে সকাল থেকেই আমরা লক্ষ্য করছিলাম যে নেতাকর্মীরা মানতে পারছিলেন না। তারা জানেন যে বেগম জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন, দীর্ঘ কারাভোগ কিংবা গৃহবন্দিত্বের পর তার শারীরিক অবস্থার যে অবনতি, সেটি এই গত 5 আগস্টের পর থেকে নানানভাবে চেষ্টা করেও খুব একটা শারীরিক উন্নতি করা যাচ্ছিল না বেগম জিয়ার। কিন্তু তারপরও কিন্তু এই অঞ্চলের রবিন যারা নেতাকর্মী রয়েছেন, এই অঞ্চলের মানুষ যারা, তারা কিন্তু তাদের পুত্রবধূ, এই অঞ্চলের স্থানীয় ভাষায় তারা সবসময় আমরা দেখেছি যে নির্বাচনের সময় বগুড়ার মানুষ বলতেন যে আমাদের বেটার বউ ভোটে দাঁড়িয়েছে, তাকে বিপুল পরিমাণ ভোট দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্রবধূ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বধূ হিসেবেই, বগুড়ার পুত্রবধূ হিসেবেই কিন্তু বেগম খালেদা জিয়ার এই যে একটি খ্যাতি ছিল, একটি জনপ্রিয়তা ছিল, সেটি কিন্তু বারবার বগুড়ার মানুষ প্রমাণ করেছে। সুজন, বুঝতেই পারছি আপনি যেমনটি বলছিলেন বগুড়ার পুত্রবধূ, আসলে ফেনীতে জন্ম, ফেনীর মেয়ে খালেদা, দিনাজপুরে বেড়ে ওঠা, তারপর বিয়ের পর বগুড়ার পুত্রবধূ হয়ে থাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারের আসন্ন নির্বাচনে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি এই 3টি এলাকা থেকেই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। 3টি আসনেই তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু নির্বাচন, রাজনীতি, এত সংকট, জটিলতা, এইসব থেকে সব কিছুর ঊর্ধ্বেই আসলে তিনি চলে গেলেন। অনেক কিছু জানবো, বলবো। আমাদের সহকর্মী আরিফিন শাকিল আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। শাকিল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা বহু বছর ধরেই আসলে পথে কাজ করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি, বিএনপির রাজনীতি, এসবের সঙ্গে খুব নিবিড়ভাবে মাঠের সাংবাদিকতার জায়গা থেকে আমাদের দেখা। আপনারও বেশ কিছু অভিজ্ঞতা আছে নিশ্চয়ই। একটু বলবেন, আজ নেতাকর্মীরা কোন বাস্তবতার মুখোমুখি দাঁড়ালো আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হারানোর মধ্য দিয়ে, তাঁর এই মহাপ্রয়াণের মধ্য দিয়ে? তাদের অনুভূতি নিশ্চয়ই শোকাতুর, শোকাবহ পরিবেশ নিশ্চয়ই। তবুও কি কোথাও অন্য কোনো বার্তা আছে? একটু জানাবেন না। আসলে বিএনপির রাজনীতি একটা ধাক্কা খেলো, নাকি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সামনে রেখে আগামীতে বেশ গতিশীলতার সঙ্গে এগিয়ে যাবে বলে মনে হচ্ছে? বিএনপি চেয়ারপারসনের এই মৃত্যু বিএনপি নেতাকর্মীদের জন্য অবশ্যই অনেক বড় ধাক্কা। তবে সেই ধাক্কা আসবে সেটা বিএনপি নেতাকর্মীরা আগে থেকে জানতেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, 23 তারিখ থেকে তিনি অসুস্থ ছিলেন। এরপর দফায় দফায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজকে যখন ফাইনালি এই খবরটা আসলো, মন খারাপের খবরটা আসলো, নেতাকর্মীরা শোকে মুহ্যমান হয়ে পড়লেন। কারো মুখ দিয়ে আসলে কোনো শব্দ বের হচ্ছে না। কোন শব্দে, কোন বাক্যে আসলে বিএনপি চেয়ারপারসনকে তারা মূল্যায়িত করবেন? এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি বিএনপিকে একটি ধ্বংসস্তূপ থেকে দাঁড় করিয়েছেন, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন, বিএনপিকে দফায় দফায় ভাঙনের হাত থেকে তিনি রক্ষা করেছেন, এই বিএনপিকে তিনি বারবার ফিনিক্স পাখি শব্দটি বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়, সেই ফিনিক্স পাখির মতো করে বিএনপিকে জাগ্রত করেছেন। আজ বিএনপি চেয়ারপারসন চলে গেলেন এবং এই শূন্যতা বা এই ক্ষতি আসলে কখনোই কোনোদিনও কোনো ব্যক্তি কিংবা কাউকে দিয়ে আসলে সেটি কখনো সেই শূন্যতা পূরণ করা সম্ভব নয়। তবে তারেক রহমান যেহেতু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির মূল নেতৃত্বে রয়েছেন, বিশেষ করে 2018 সালের পর থেকে, ফলে তারেক রহমানের জন্য এই বিএনপি চেয়ারপারসন মৃত্যুর পর তারেক রহমানের জন্য দলের যেই নেতৃত্ব, সেই নেতৃত্ব বহন করা বা নেতৃত্ব এগিয়ে নেওয়ার কাজটা হয়তো খুব একটা কঠিন হবে না। তবে বিএনপি চেয়ারপারসনের যে ইমেজ, বিএনপি চেয়ারপারসন যে জনপ্রিয়তা, নিঃসন্দেহে বিএনপির জন্য এটি আসলে অনেক বড় ধাক্কা। সকাল থেকেই নেতাকর্মীরা যখনই এই খবর গণমাধ্যমে আসলো, বিএনপির পক্ষ থেকে জানানো হলো, এরপরে কিন্তু নেতাকর্মীরা একই এভারকেয়ারের সামনে এসে জড়ো হচ্ছেন। তারা তাদের নেত্রীকে আসলে শেষ শব্দে কি বাক্যে আসলে বর্ণনা করবেন সেটি যেমন অনেকে ভেবে পারছেন না, অনেকে আবেগে এখানে চলে আসছেন। আমরা অনেকেই দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় নেতা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা তারা আসছেন, যারা দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রাজনীতি করেছেন এবং সেই সঙ্গে তারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কয়েক দশক একসাথে রাজনীতি করেছেন। বিএনপির এই নেতাকর্মীদের
যেই শব্দ বা বাক্য সেটি যেমন শোকাহত শব্দ, তেমনি বিএনপি পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, তিনি কিছুক্ষণ আগে, আপনি হয়তো সেটি জানেন, তিনি কিছুক্ষণ আগে তিনি বিএনপি চেয়ারপারসনের এই খবর জানিয়েছেন এবং তারা বলেছেন যে আসলে বিএনপি চেয়ারপারসনের এই মৃত্যু আসলে কোনোভাবেই ক্ষতি কোনোভাবে পূরণ করা নয়, আসলে সম্ভব নয়। কারণ বাংলাদেশের রাজনীতি ইতিহাসে, বিএনপি রাজনীতি ইতিহাসে বিএনপি চেয়ারপারসন অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার নেতৃত্ব, তার জনপ্রিয়তা, তার বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী, সেটি আসলে ঠিক অন্য কোন নেতাদের মধ্যে কতটুকু সেটি ঠিক শেষ পর্যন্ত সেটি ধারণ করতে পারবেন, হয়তো সেটি সময় সেই কথা বলে দিবে বা ইতিহাস সেটির সাক্ষী দিবে। কিন্তু বিএনপি চেয়ারপারসন এক ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র, সেই বাংলাদেশের রাজনীতি ইতিহাসের সেই নক্ষত্রের বিদায় হলো। তার এই মৃত্যু, দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে আসা যাওয়া করতেন, আপনি নিজেও দফায় দফায় তার হাসপাতালের খবর আপনি জানিয়েছিলেন। তার এই মৃত্যু বিএনপি রাজনীতির জন্য অনেক বড় শূন্যতা, এবং সেই সঙ্গে আজকে এখন পর্যন্ত আসলে যেহেতু একেবারে শীতকাল, ফলে অনেকেই সকালবেলা হয়তো সেই খবর পাননি। যখন যারা জানছেন, নানানবার দল বেঁধে আসছেন, আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে নারীরা খালেদা জিয়ার এই মৃত্যুর খবর শুনে তার হাসপাতালে ছুটে আসছেন, হয়তো সেই ছবিও আপনি দেখতে পাচ্ছেন। যে যেখান থেকে পারছেন, যখনই পারছেন তারা ছুটে আসছেন। সবাই জানাজার দাফনের বাকি কার্য বিষয় নিয়ে কথা বলছেন। আগামীকাল হয়তো তার জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপির দুপুর 12টা নাগাদ আজ স্থায়ী কমিটির বৈঠক রয়েছে, সেই বৈঠকে তার দাফন কোথায় হবে, জানাজা কখন হবে সেটি নিশ্চিত হওয়া যাবে। যদিও আমরা ধারণা করছি বা দলের পক্ষ থেকে অসমর্থিত সূত্রে বলা হচ্ছে মানিক মে এভিনিউতে তার জানাজা হওয়ার এক ধরনের সম্ভাবনার কথা শুনেছি। এখন পর্যন্ত সেটি নিশ্চিত নয়, দলের পক্ষ থেকে সেটি স্থায়ী কমিটির বৈঠকে নিশ্চিত হবে। এছাড়া সরকারের তরফ থেকে যেহেতু সিদ্ধান্ত আসবে, সরকারের আজকে ক্যাবিনেট বৈঠক রয়েছে, সেই ক্যাবিনেট বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি এরই মধ্যে সেখানে রওনা হয়েছেন, সেই ক্যাবিনেট বৈঠকও সম্ভবত শুরু হয়েছে। সেখানে সরকারের পক্ষ থেকেও কর্মসূচি থাকবে। আমরা বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা কর্মীদের দেখতে পাচ্ছি, তারা এসে হাজির হচ্ছেন। আমরা তরুণ নেতাদেরকেও দেখতে পাচ্ছি। একটু জানতে চাই, বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের জাতীয়তাবাদের নেতাকর্মীদের কাছে শেষ আশ্রয়স্থল ছিলেন, আর তিনি চলে গেলেন। তার এই চলে যাওয়াটা আসলে আপনাদের জন্য আসলে কতটুকু মন খারাপ? দেখুন, আসলে আমাদের মা আমাদের মাঝে নেই, আমরা এতিম হয়ে গেছি। আমি দুটি কথা বলবো, একটি স্মৃতিচারণ করব। আমাদের নেত্রী যখন হাজিরা দিতে যেত আলিয়া মাদ্রাসা মাঠে, তখন আমার একটি কথাই কানে বাজে সব সময়, যে পুলিশ তখন আমার থেকে বাস পাখির মতো ধরতে আসতো, ম্যাডামের গাড়ির সামনে যেতে দিত না, ধরে নিয়ে চলে যেত। তো ম্যাডাম তখন বলছিল, এই শিমুল, এই ছেলেকে গাড়িতে উঠতে বলো। এই যে ম্যাডামের যে কর্মীদের প্রতি ভালোবাসা, এটা আমার কানে সবসময় বেজে ওঠে। এবং আমরা যখন হাইকোর্টের ভিতরে সবাই হাজার হাজার ছেলেরা পালিয়ে থাকতাম, ম্যাডাম যখন আসবো, ম্যাডামের গাড়ি তখন স্তব্ধ হয়ে যায়, যে কর্মীদেরকে না নিয়ে এসে গাড়ি ছাড়বে না। এই যে স্মৃতিচারণগুলো, এইগুলা কানের মধ্যে এবং ভেসে ওঠে। আর এই ম্যাডামের ক্ষতিপূরণ তো এটা কোনো সময় পূরণ না। আমাদের এখন একটিই দাবি, যে এই মাজারকে নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর। আমাদের সহকর্মী আরিফিন শাকিল জানাচ্ছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ আনুমানিক দুপুর 12টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দুপুর 12টায়, যে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হবে। সেই ভাষণে নিঃসন্দেহে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে সরকারের অবস্থান বা পরবর্তী কার্যক্রম কী কী হবে সেসব নিয়েও একটি বার্তা থাকতে পারবে। এর আগে দুপুর ঠিক সকাল 10:28 প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় প্রবেশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের যে বিশেষ সভাটি ডাকা হয়েছে, সেই সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে বিএনপি মহাসচিব আসলে সেখানটায় যোগ দেবেন। দলের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 12:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। এই সভাগুলো খুব গুরুত্বপূর্ণ এই অর্থে যে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর আসলে পরবর্তী কার্যক্রম কী কী হবে, তার দাফন জানাজা থেকে শুরু করে আরও রাষ্ট্রীয় মর্যাদায় একজন মানুষের প্রয়াণের পর আসলে যা কার্যক্রম সম্পন্ন করতে হয় সেসবের জন্য যাবতীয় প্রস্তুতি এবং পরিকল্পনা, যদিও বেশ কিছু প্রস্তুতি পরিকল্পনা আগে থেকেই নেওয়া ছিল, অর্থাৎ বিএনপি যে কোনো সময় এই মহাপ্রয়াণের খবর পাওয়ার পর আসলে কী কী করবে তাড়াহুড়ো করে যেন কিছু করতে না হয় সেসব বিষয়ে এক ধরনের প্রস্তুতি নেওয়াই ছিল। তারপরেও আনুষ্ঠানিকভাবে সেসবের এক ধরনের ঘোষণা ইতিমধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে। ঢাকায় বিভিন্ন দেশের যে দূতাবাসগুলো রয়েছে তারা ইতিমধ্যেই আসলে সেই শোকের বিষয়গুলো অব্যাহত রেখেছেন। একটু বলতে চাই, নরেন্দ্র মোদী যেই টুইটটি করেছেন, ডিপলি স্যাডেন্ড টু লার্ন অ্যাবাউট দ্য পাসিং অ্যাওয়ে অফ ফর্মার প্রাইম মিনিস্টার অ্যান্ড বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন ঢাকা. Our sincerest condolences to her family and all the people of Bangladesh. May the Almighty grant her family the fortitude to bear this tragic loss. গুলশানে বিএনপির স্থায়ী কমিটির একটি সভার কথা রয়েছে, সেখানে নেতাকর্মীরা সেখানটায়ও যাচ্ছেন। এভারকেয়ার হাসপাতালে যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ, সেখানেও অনেকে ভিড় করছেন। আমরা একটু সহকর্মী রাব্বি সিদ্দিকীকে দেখতে পাচ্ছি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে, যেখানে দলের স্থায়ী কমিটির সভার কথা রয়েছে দুপুর 12:30টায়। সেসব নিয়ে জানবো। রাব্বি, গুলশান কার্যালয়ের সামনে নেতাকর্মীদের কোনো উপস্থিতি চোখে পড়ছে কিনা এবং স্থায়ী কমিটির সদস্যরা আসছেন কিনা একটু জানাবেন। স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, বিএনপির নেতারা, তারা কিন্তু আসতে শুরু করেছেন এই কার্যালয়ের সামনে। কিছুক্ষণ আগে গয়েশ্বরচন্দ্র রায় সহ আরও অনেক নেতাকর্মীরা কিন্তু কার্যালয়ের ভেতরে প্রবেশ করেছেন। বৈঠকটি 12:30টার দিকে শুরু হওয়ার কথা আছে এবং এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং একটি বিষয় বলে রাখতে চাই যে আসলে এই বৈঠকেই সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো সাংবাদিকদেরকে জানানো হবে যে খালেদা জিয়ার মরদেহ কখন কোথায় নেওয়া হবে এবং সেক্ষেত্রে রাষ্ট্রীয় যে সিদ্ধান্তগুলো সেগুলো কি, সেই সম্পর্কে নিশ্চয়ই এই যে বৈঠকটি, সেই বৈঠক শেষে নিশ্চয়ই আমাদেরকে জানাবে। এখন পর্যন্ত যে তথ্যটুকু আমরা জানতে পেরেছি যে 12:30টার দিকে এই বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা স্থায়ী কমিটির সদস্য তারা কিন্তু এই কার্যালয়ের মধ্যে যাচ্ছেন এবং 12:30 যেহেতু এখনও সময় আছে, এই বৈঠক শেষে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে পরবর্তী কর্মসূচিগুলো কি হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা যেমনটা জেনেছি যে দাফনের বিষয়টি আসবে, যে জানাজা কোথায় হবে, দাফন কোথায় হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা এই কার্যালয়ের সামনে থেকে যে কার্যালয়ের যে বৈঠকটি, সেই বৈঠক শেষে আমরা জানতে পারবো। এরই মধ্যে আপনি বলেছেন, আমার সহকর্মী এই প্রধান উপদেষ্টা তিনি কিন্তু এরই মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সেটি 12টা নাগাদ এবং 12:30টার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লুৎফুজ্জামান বাবর, গয়েশ্বরচন্দ্র রায় সহ সিনিয়র নেতৃবৃন্দরা আসা শুরু করেছেন। সেক্ষেত্রে ভাষণের পরপরই এই বৈঠকটি শুরু হবে এবং আমরা নিশ্চয়ই সেই সিদ্ধান্তগুলো জানতে পারবো এবং তখন সহকর্মী রাব্বি সিদ্দিকী জানাচ্ছেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে, যেখানে 12:30 নাগাদ দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সরাসরি যুক্ত হওয়ার কথা। অন্যদিকে 10:30 নাগাদ উপদেষ্টা পরিষদের বৈঠক, বিশেষ উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হচ্ছে যমুনাতে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আজ যুক্ত হয়েছেন। আমাদের সহকর্মী হাসান মিসবাহ আছেন যমুনার সামনে, একটু যেতে চাই। হাসান মিসবাহ, বৈঠক শুরু হয়েছে কিনা, সে খবর পেয়েছেন কিনা বা সেখানকার পরিবেশ পরিস্থিতি একটু জানাবেন। আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় তিনি মৃত্যুবরণ করেছেন রাজধানী এভারকেয়ার হাসপাতালে। গত মাসের 23 তারিখ থেকে তিনি সেখানে ভর্তি ছিলেন। তার মৃত্যুর পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শোক জানিয়েছেন। একই সঙ্গে আজকে উপদেষ্টা পরিষদের যে বৈঠক আছে, সেই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেখানে ডাকা হয়েছে। তিনি 10:25 সেখানে উপস্থিত হয়েছেন। এখন
সে ক্যাবিনেট বৈঠক চলছে। বেগম খালেদা জিয়াকে তার জানাজা, দাফন এবং পুরো প্রক্রিয়াটি কিভাবে হবে এবং রাষ্ট্র সেখানে কিভাবে সেটির অংশ হতে পারে, সার্বিক বিষয় নিয়েও এই উপদেষ্টা পরিষদে আলাপ হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো সেই বৈঠক শেষ করে বের হওয়ার পরে তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এর আগে আমরা দেখেছি যে সকাল থেকেই যারা উপদেষ্টারা আছেন তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে উপস্থিত হয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কিভাবে রাষ্ট্র তার দাফন এবং পুরো প্রক্রিয়াটিতে অংশ হতে পারে সেটি নিয়ে আলোচনা। আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজধানীর মানিক মে এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং দাফনের বিষয়টি জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে এমন একটি খবরও পাওয়া গেছে। তবে সেটি জানা যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপদেষ্টা পরিষদ যে বৈঠক হচ্ছে সেই বৈঠক শেষ করলে হয়তো সেটা আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারবো। এর আগে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া শুধু একটি দলের প্রধান ছিলেন না, তিনি সারা দেশের আপামর জনসাধারণ এবং গণতন্ত্রের মুক্তিকামী মানুষের নেত্রী হয়ে উঠেছিলেন। তার মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি এটি একটি অপূরণীয় ক্ষতি এমনও তিনি প্রেস রিলিজে বলেছেন। তবে বেলা 12টায় জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দেওয়ার কথা রয়েছে। সহকর্মী হাসান মিসবাহ জানাচ্ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 12:30 নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বিভিন্ন দেশের সরকার প্রধান ইতিমধ্যেই শোক জানিয়েছে। ঢাকায় বিভিন্ন দূতাবাস, আমেরিকান এম্বাসি কিংবা জার্মান দূতাবাস তারা ইতিমধ্যেই তাদের শোক প্রকাশ করছেন। গোটা দেশ এক শোকাতুর আবহের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে যে বক্তব্য রেখেছেন সেটি একটু শোনাতে চাই। প্রধান উপদেষ্টা তাঁর শোক বার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত, মর্মাহত। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবেও ঘোষণা করে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তার আপোষহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় পথ দেখিয়েছে। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ পরীক্ষিত রাজনীতিককে হারালো। প্রধান উপদেষ্টা বলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন, যিনি স্বৈর শাসনের বিরুদ্ধে গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াইয়ে নেতৃত্ব দেন। প্রধান উপদেষ্টা বলেন, তার স্বামী সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মৃত্যুর পর 1982 সালে গৃহবধূ থেকে রাজনীতির মাঠে আসা বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব স্বৈরশাসক এরশাদের দীর্ঘ 9 বছরের দুঃশাসনের পতন ঘটাতে প্রধান ভূমিকা রাখে। বেগম খালেদা জিয়ার বহু কর্ম ও সিদ্ধান্ত দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে। তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করেন, যা বাংলাদেশের নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া ভীষণভাবে সফল ছিলেন, কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। 1991 থেকে 2001 সালের সাধারণ নির্বাচনগুলোতে তিনি 5টি পৃথক সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। 2008 সালে তিনি যে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানেই তিনি জয়লাভ করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, 1991 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে তিনি দেশের অর্থনীতির একটি মজবুত ভিত্তি স্থাপন করেন। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। তাঁর আপোষহীন ভূমিকা দীর্ঘ লড়াই সংগ্রামে জাতিকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। বেগম খালেদা জিয়া সেই অনুপ্রেরণা, যে অনুপ্রেরণার জন্মের পর বেড়ে ওঠার যে স্থান দিনাজপুরে, সেই বেড়ে ওঠার স্থান বা সেই বাড়িটির সামনে আছেন সহকর্মী
মাহফুজুর রহমান, আমরা তার কাছে যেতে চাই। মাহফুজ, একেবারে ঘরের সামনে আছেন, যে ঘরে খালেদা খানম পুতুল বেড়ে উঠেছিল বেগম খালেদা জিয়া হয়ে ওঠার আগে। সেই খালেদা খানম পুতুলের সেই বেড়ে ওঠার বাড়ি কিংবা সেই জনপদ, প্রতিবেশী, স্বজন, নেতাকর্মী, স্থানীয়রা কি বলছেন আসলে আজকের দিনে? তাদের শোক নিশ্চয়ই অন্য সবার চেয়ে একটু অন্যরকম, আলাদা, একটু জানাবেন। রবিন, আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের বালুবাড়ি এলাকায়। বালুবাড়ি মোড় যেটাকে বলি আমরা, শহীদ মিনার মোড়। এই মোড়টির আরেকটি পরিচয় হচ্ছে এটা বেগম খালেদা জিয়ার বাসস্থানের এরিয়া বা এলাকা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা এই বালুবাড়ি শহীদ মিনার। আমরা একটু যমুনা টেলিভিশনের দর্শকদেরকে দেখাতে চাই যে যেই বাড়িতে বেগম খালেদা জিয়া অর্থাৎ খালেদা খানম বা পুতুল, আসলে সকলে তাকে পুতুল আপা বলেই জানেন, আমরা এই পুতুল আপার বাড়ির সামনেই এখন দাঁড়িয়ে আছি। আমরা পুতুল আপার বাড়িতে যমুনার দর্শকদেরকে নিয়ে যেতে চাই। আমরা এই যে পুতুল আপার বাড়িতেই আসলে ঢুকছি। আপনাকে একটু দেখাতে চাই যে এই পুতুল আপার বাড়িটি, যদিও এখানটা কেউ থাকে না, এই কারণেই নিচের তলাটি একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। আমরা আমাদের ক্যামেরা পার্সনকে অনুরোধ করছি যে উপরে যে পুতুল আপার যে বাড়ি, এটা যে ওনার বাবার বাড়ি এবং মায়ের বাড়ি, অর্থাৎ তৈয়বা মজুমদার। তৈয়বা মজুমদার ছিলেন ওনার মা এবং ইস্কেন্দার মজুমদার ছিলেন ওনার বাবা। এই তৈয়বা ভিলা, যেটা দেখানো হচ্ছে তৈয়বা ভিলা, এই বাড়িটি হচ্ছে মূলত আমাদের পুতুল আপা অর্থাৎ বেগম খালেদা জিয়ার বাড়ি। আমরা এই বাড়ির উপরে দোতলাটি কিন্তু এখনো ফাঁকা রয়েছে। এই বাড়িটিতে দোতলাটি ফাঁকা রয়েছে, একজন কেয়ারটেকার শুধু থাকে। এই বাড়িতেই তাদের আত্মীয় স্বজন এবং খালেদা জিয়া যখন আসেন তখন করা হয়। আমরা একটু কথা বলতে চাই যে এই আমাদের এই রাজনৈতিক দলের সাথে, জাতীয়তাবাদী দলের সাথে যারা জড়িত ছিলেন এবং এই এলাকারই, এই বালুবাড়ি এলাকারই তারা বাসিন্দা, তাদের কি কাছ থেকে চলে গেছেন, তাদের কি ভাবভক্তি এবং তাদের কি শুনতে চাচ্ছি। আচ্ছা, আমাদের দিনাজপুরের মেয়ে, দিনাজপুরের কন্যা, এই বাড়িতেই উনি বড় হয়েছেন। এই যে উনি আজকে মারা গেছেন, এই ব্যাপারে আপনাদের কি? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা, আজকে সকাল 6টায় ইন্তেকাল করেছেন। এই খবরটি পাওয়ার পরেই আমরা প্রতিবেশী বিএনপির কর্মী হিসাবে তারা সবাই তার এই বাসায় পর্যায়ক্রমে আসছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে অবস্থান করছি এবং আমরা খুবই মর্মাহত। আমাদের গণতন্ত্রের মা আমাদের আশীর্বাদ হয়ে মাথার উপরে ছিলেন, আমাদের ভালো মন্দ দেখবার জন্য আছে। আজ তিনি নেই, আমরা অভিভাবকহীন হলাম। আমরা মনে করি গোটা জাতি একজন অভিভাবক হারালো। আমরা প্রতিবেশী, আমরা তার কাছ থেকে কিছুটা শুনতে চাই। আমাদের আজকে বলার মতো কোন রকমই অবস্থা নেই, তারপরেও আমাদের বলতে হবে ওনার সাথে আমাদের ছিল। উনি এত ব্যস্ততার মাঝেও দিনাজপুরে আমরা ওনাকে এই বাসায়, যেহেতু ওনার মা ছিলেন সেজন্য ওনার মাকে দেখতে আসতেন। আমরা যেহেতু কাছাকাছি থাকার কারণে আমরা হতো। আপনি যেমনটি শুনলেন, আসলে আমরা এই যে তৈয়বা ভিলা, এই ভিলা থেকেই উনি স্কুলে গিয়েছেন। এই ভিলা থেকেই এই বাড়িটি, যে দোতলা বাড়িটি, আমরা ক্যামেরা পার্সন আমরা দেখছিলাম সেই তৈয়বা ভবন, ইস্কান্দার মির্জা এবং তৈয়বা মজুমদারের দম্পতির যে বাড়িটি আসলে দিনাজপুরে, সেই ভবনটি দেখছিলাম, যেই ভবনে খালেদা খানম পুতুল বড় হয়েছেন, বোনদের সঙ্গে, ভাইদের সঙ্গে বেড়ে উঠেছেন, ঠিক সেই ভবনটি দেখছিলাম। কিন্তু তার আদি ভিটে যদি বলি বা জন্মস্থান যদি বলি, সেটি ফেনীতে, যে ফেনী থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন এবং এই দিনাজপুর থেকে ঘোষণা দিয়েছিলেন। এবং তার শ্বশুর বাড়ি
সেই বগুড়া থেকেও নির্বাচন করার কথা রয়েছে। তৈয়বা ভবনে এখন কোরআন খতম হচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার মৃত্যুর পর শুরু করার কারণেই এখানে সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে অতিথিদেরকে রাখার জন্য বা শোকার্ত মানুষদেরকে এখানে রাখার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বা বসানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাকে একটু বলতে চাই যে খালেদা জিয়ার যে ইয়েরা আছেন আত্মীয় স্বজন কিন্তু এখনো দিনাজপুরে, অর্থাৎ খালেদা জিয়ার যে খালাতো ভাই খালাতো আত্মীয় স্বজন খালাতো ভাই আমরা দেখছিলাম আমাদের সহকর্মী মাহফুজুর রহমান যারা ছিলেন দিনাজপুর থেকে, সেখানে দেখছিলাম খালেদা জিয়ার সেই স্মৃতি বিজড়িত সেই বাড়িটিতে এখন ছোট ছোট শিশুরা কোরআন খতমের মধ্য দিয়ে খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে স্রষ্টার কাছে প্রার্থনা করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা, হার্টের ব্লক সেসবে ভুগছেন। মূলত 2018 সালে সেই নির্জন স্যাঁতসেঁতে কারাবাসের পর থেকেই তার শরীরে এই সব রোগ বাড়তে শুরু করে। 2023-এর 25 অক্টোবর জন হপকিন্স মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক দেশে আসেন। টিপস পদ্ধতিতে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার খানিকটা চেষ্টা করেন। বারবার যখন বিদেশে উন্নত চিকিৎসা উপেক্ষিত হতে থাকে পরিবার ও দলের পক্ষ থেকে, তখন বিদেশ থেকে চিকিৎসক এনে এখানটায় সেই চেষ্টাটা করা হয়। এরপর হাসপাতাল বাসা নিয়মিত ধারাবাহিক সেই যাত্রা। এভারকেয়ার হাসপাতালে কতবার ঠিক এসেছেন তিনি, কতদিন থাকতে হয়েছে সেই সংখ্যাটা এখন আজকের দিনে বলা খুব মুশকিল হয়ে পড়েছে। সবশেষ 23 নভেম্বর তিনি গিয়েছিলেন। সহকর্মী আখলাকুস সাফা আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে, আবারও যেতে চাই তার কাছে। সাফা, কি দেখছেন আসলে এভারকেয়ারের সামনে পরিবেশ? সাইফুদ্দিন রবিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন 2018 সালের পর তিনি যখন কারাবাসে যান এবং সেই যে নিজামুদ্দিন রোডের যে কারাগার, সেই কারাগারের যে স্বেচ্ছেতে পরিবেশ, একলা তিনি ছিলেন, শুধুমাত্র তার সঙ্গে যে গৃহপরিচারিকা ফাতেমা ছিল। এবং সেই সময়টাতে কিন্তু রবিন আপনি মনে করে দেখবেন সেই সময় কিন্তু তার যে শারীরিক সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর জন্য কিন্তু তাকে রাষ্ট্রীয়ভাবে যে বিএসএমএমইউ যে প্রিজন সেলের যে হাসপাতালের যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনায় কিন্তু তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এবং সেই তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে তার যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থার ক্রমাগত যে অবনতি, সেই অবনতি কিন্তু হতেই থাকে। এবং সেই সবশেষ যে আপনি অসুখগুলোর কথা বললেন, এই অসুখগুলো নিয়ে কিন্তু জীবন মৃত্যুর সঙ্গে তিনি ফাইট করছেন অনেক দিন যাবত। এবং যতবার তিনি ফাইট ব্যাক করে এসেছেন, আজকেও নেতাকর্মীরা ভেবেছিলেন যে তিনি হয়তো এই যাত্রায়ও তিনি আবারও হয়তো সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন, কিন্তু তিনি আর ফিরে আসলেন না, চলে গেলেন না ফেরার দেশে। এবং বাংলাদেশ কি হারালো, আমরা যদি সেই বাংলাদেশ কি হারালো সেই রবিন শুনছেন যে একজন দলীয় নেতাকর্মী তিনি তার মোবাইল ফোনে এগুলো কি বেগম খালেদা জিয়া গিয়েছিলেন এই জায়গায় না? বেগম খালেদা জিয়া যখন ইলেকশনের সময় বের হতো বা বিভিন্ন সময় বের হতো, তখন আমরা হাতে থাকতাম, বলতো জিয়া তুমি কাগজগুলো দাও, এই ছবিগুলো এই যে নির্বাচনী প্রচারণায় তিনি যখন গিয়েছিলেন, হ্যাঁ আমাদেরকে ছবিগুলো মানে আমাদেরকে কাগজগুলো দিত। ওনার সাথে আমরা সবসময় থাকতাম, বডিগার্ড হিসেবে আমরা থাকতাম। অফিস ফাঁকি দিয়ে চলে আসতাম যখন শুনতাম যে উনি বের হবে, তখন আসলে আমরা ওনার সাথে থাকার চেষ্টা করতাম যে অফিস কি আর কাজ কি, যে যেতে হবে। কর্মী হিসাবে আমরা সবসময় চেষ্টা করছি যে ওনার গুলশানের, যেহেতু উনি স্থায়ী বাসিন্দা, আমিও গুলশানের স্থায়ী বাসিন্দা, আমার নাম জিয়াউর রহমান। আসলে ছোটোবেলা থেকে আমরা জাতীয়বাদী দলের বিএনপির সাথে আমরা জড়িত, আমাদের পরিবার জড়িত। উনি যেমন 17টা বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত ছিল, আমরাও দলীয় কর্মীরা অনেক মামলা গুম হত্যার মধ্যে নির্যাতিত হয়েছি। শৈলের যখনই মিছিল মিটিংয়ে দেখতো পুলিশ এসে নিয়ে যেত এবং ইচ্ছা মতো নিয়ে মারতো। তারপর বেঁচে আছি সুখে, কিন্তু আমাদের নেত্রী মারা গেছে। আমরা ভাবতেই পারি না, উনি ভাবছি যে আল্লাহ ওনাকে সকলের দোয়া নিয়ে আসবে, গণতন্ত্রের মাটিতে আবার উনি ইলেকশন করবে, দেশের হাল ধরবে, বাংলাদেশকে উজ্জীবিত করবে, সকল দলীয় কর্মী সকল দলদেরকে নিয়ে একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করবে। এটা আমরা খুব চেয়েছিলাম যে ওনার হাতে নতুন নেতৃত্ব আসুক। মহান রব্বুল আলমিনের ডাকে উনি চলে গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। ওনার উত্তরসূরি জনাব তারেক রহমান এই দেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার এবং গণতন্ত্রকে একটি শক্তিশালী রূপদান দিবে। বাংলার মাটিতে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবে,
প্রত্যেকটা লোকের কর্মসংস্থান হবে। আর গুম খুন এই দেশে মানুষ দেখতে চায় না। আমরা তারেক রহমান হাতে সে নেতৃত্বটা চাই। জি রবিন, আপনি শুনছিলেন যে এই যে নেতাকর্মীরা যারা আছেন তারা সবাই কিন্তু ভেবেছিলেন যে এই খালেদা জিয়ার হাত ধরেই হয়তো বা আবারও যে গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্রের যেই গণতন্ত্রের জন্য তিনি লড়াই করে গেছেন, এত বছর কারাবরণের মধ্য দিয়ে গেছেন, নির্যাতনের মধ্য দিয়ে গেছেন, সেই যে গণতন্ত্র আবারও খালেদা জিয়ার হাতে ফিরবে তারা ভাবছিলেন। আমরা একটু আরেকজন নেতার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কি হারালো আজ বাংলাদেশ? আমাদের মা চলে গেছে দুনিয়া থেকে, আমাদের আর কিছুই নেই। আমরা শুধু মার জন্য দোয়া করি। আমরা অভিভাবক হারাই, আমরা এখন একজন অভিভাবক হারাইছে, আর কিছু বলতে পারছি না। বাংলাদেশ একজন অভিভাবক হারাইছে। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ হারালো আমাদের একজন মা, আমাদের একজন অভিভাবক। আজকে 17 বছর লড়াই সংগ্রাম করে যার আশায় আজকে বাংলাদেশ অপেক্ষা করেছিল, আমরা কখনো আশা করিনি। আর যাই হোক, মহাল্লা রব্বুল আলামিন আজকে ওনাকে নিয়ে গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমি মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। আমি আজকে 15 দিন হলো আমি জেল থেকে মুক্ত হয়েছি। আমাকে খুলনা বিভাগের মেহেরপুরের আমরা শুনছিলাম আপনাদের যে আবেগ অনুভূতির কথা, নেতাকর্মীদের আবেগ অনুভূতির কথা আমরা শুনছিলাম। অনেকেই যারা খালেদা জিয়াকে স্বচক্ষে দেখেছেন কখনো, তারা সেই স্মৃতিগুলো ভুলতে পারছেন না। এবং যারা তার নেতৃত্বে দল পরিচালনা করেছেন, রাজনীতি করেছেন, তারা তার যে দলের যে প্রজ্ঞা, রাজনৈতিক যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞাগুলোর কথা ভুলতে পারছেন না। অনেকে সেই সময় জন্মও হননি যখন বেগম খালেদা জিয়া রাজপথে ছিলেন। সেই সময়টাতে তারাও এখন এসেছেন, দেখতে এসেছেন, জানতে এসেছেন, তারা অনেক কিছু জেনেছেন। খালেদা জিয়ার যে রাজনীতিতে খালেদা জিয়ার যে অবদান, বাংলাদেশের রাজনীতিতে 1971 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর 1982 সালের 2রা জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যে যাত্রা, সেই যাত্রা তার শুরু হয়। এবং 1984 সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারম্যান নির্বাচিত হন। স্বৈরাচার বিরোধী আন্দোলন অর্থাৎ 80-র দশকে হোসেন মোহাম্মদ এরশাদের যে সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। এর ফলে 1990 সালে এরশাদের পতন ঘটে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। সেই গণতন্ত্র যেটি 24-এ আবারও পুনরুদ্ধারের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের পর বেগম খালেদা জিয়ার যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল, লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল। রবিন, আপনি বলছিলেন যে প্রায় 4 মাসের মতো তিনি সেখানটাতেও ছিলেন এবং তারপর তিনি যখন ফিরে এসেছিলেন তাকে দেখে অনেকেই কিন্তু আশান্বিত হয়েছিলেন। এবং তার পরবর্তীতেই কিন্তু এই বছরের 23শে নভেম্বর শারীরিক অবস্থার সংকটময় অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং এরপর কিন্তু আর তিনি সুস্থ হয়ে বের হতে পারলেন না। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং 3 বারের বাংলাদেশ পরিচালনা করেছেন। 1991 থেকে 96-এর যে টেনিওর, সেই টেনিওরে, এবং 1996-এর স্বল্প মেয়াদের স্বল্প সময়ের জন্য, এবং 2001 থেকে 6 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একটু আপনার সঙ্গে আরেকবার একটু কথা বলতে চাই, কি হারালো বাংলাদেশ আজ? বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যিনি চলে গেলেন তিনি ছিলেন মাদার অফ ডেমোক্রেসি, সিম্বল অফ ডেমোক্রেসি। উনি ছাড়া আমি জানি না আসলে বাংলাদেশে গণতন্ত্র আবার সেই আগের মতো, উনি যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের পরে, উনি যে গণতন্ত্রে একটা বিশাল ভূমিকা রেখেছেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বলি আর সংসদীয় গণতন্ত্র বলি, উনি তার প্রবক্তা। আমি বলবো উনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং জনপ্রিয় নেত্রী। শুধু বাংলাদেশের না, উনি সারা বিশ্বে ওনার প্রশংসা, ওনার নাম আছে। উনি আপসীন, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকায় উনি আমাদের চলে গেছেন, কিন্তু আসলে এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। রবিন, আমরা শুনছিলাম নেতাকর্মীরা যারা এই এভারকেয়ার হাসপাতালের সামনে যারা এসছেন, তারা হাত তুলে দোয়া করছেন বেগম খালেদা জিয়ার জন্য।